ডিসকোর্স অ্যানালিসিস পড়েছি না, স্পিচ অ্যাক্ট পড়িয়েছি, স্পিচ অ্যাক্টগুলো পড়ানো হয়েছে তাই না? জন অস্টিনের আমরা লোকেশনারি ফোর্স, ইলোকেশনারি, পারলোকেশনারি পড়েছি। দেন আমরা সার্লেট, ডিরেক্টিভ, কমিসিভ, হ্যাঁ, এক্সপ্রেসিভ, এই 5টা অ্যাক্ট পড়েছি, রিপ্রেজেন্টেটিভ। এখন আমরা প্রিসাপোজিশন থেকে স্টার্ট করব। Okay, presupposition is basically an utterance for actually helping out your speaker or helping out your listener. How? Because আমরা যখন কোনো একটা কথা বলি তখন অনেক সময় দেখা যায় আমার সামনে যে মানুষজন বা তারা একটা সাপোজ করে রাখে যে আই এম টকিং অ্যাবাউট পার্টিকুলার থিং। হ্যাঁ, এখন আপনি যদি আগে থেকে ওই ব্যাকগ্রাউন্ড নলেজটা যদি আপনার সম্পর্কে আপনি না জানেন, আপনি যদি প্রিসাপোজ না করেন, আমরা তো সাপোজ বলি কি, ধরো, প্রিসাপোজ মানে আগে থেকে ধরে রাখা যে দিস পারসন ইজ টকিং অ্যাবাউট দিস পার্টিকুলার topic or something like that. So this is called presupposition. It actually helps to start or continue the conversation. ঠিক আছে? সো প্রিসাপোজিশনের বেসিক কনসেপ্টটাই হলো যে আপনি স্পিকার্স কি বলতে পারে সে বা হিয়ারার কি ধরনের বিষয় অ্যাকসেপ্ট করতে পারে এটা নিয়ে যে অ্যাজাম্পশন স্পিকার করে সেটা। হ্যাঁ, এক্সপেক্ট করবে। এক্সপেক্ট কীরকম? লাইক এক্সপেক্ট না, অ্যাকসেপ্ট করবে উইদাউট এনি চ্যালেঞ্জ। র্যান্ডামলি হঠাৎ করে আমি যদি বলি যে আই হ্যাভ ডান দিস, তখন ইউ মাইট নট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম অ্যাকচুয়ালি ওয়ান্ট টু মিন বাই ডুইং দিস অর বাই সেইং দিস। বাট আপনি যখন আগে থেকে একটু সাপোজ করে রাখেন যে না, দিস teacher or this person is talking about this particular thing. Sometimes we also ask, যখন আমরা কোনো ধরনের প্রিসাপোজিশন করতে পারি না তখন কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। আমরা কিন্তু বলি যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট ডিড ইউ মিন বাই সেইং দ্যাট, তাই না? সো আমি যদি আগে থেকে আমাকে স্পিকার একটা নলেজ দিয়ে দেয়, আবার স্পিকার এটা অ্যাজিউম করিয়ে দেয় যে না, দ্যাট this topic I'm going to introduce or something like that, but you have background knowledge, so without any challenge as a hearer I can accept that particular information. Okay, so this is the thing. So এটাকে আমরা generally বলি presupposition. প্রিসাপোজিশনে যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে মাই আঙ্কেলস কামিং হোম ফ্রম কানাডা। ঠিক আছে, এই প্রিসাপোজিশনটা জেনারেলি প্র্যাগমেটিক্যালি ইউজ করা হয় এই জন্য যে আপনি যদি কনটেক্সটটা না বুঝেন আপনি যে কোনো ধরনের ইনফরমেশন বুঝতে পারবেন না। This is the case. My uncle's coming from Canada. My uncle's is not coming home from Canada. I have an uncle. এখানে দেখেন sentence B is unnecessary while sentence C is a presupposition of the speaker in uttering sentence. তার মানে কি, আমি যখন প্রথমে ফার্স্টে বলবো যে আই হ্যাভ অ্যান আঙ্কেল, তার মানে কি সাথে সাথে অ্যাজ এ হিয়ারার ইউ হ্যাভ expectation or you can actually be ready for getting the next information, তাই না? এখন আমি হুট করে এসে বললাম মাই আঙ্কেল ইজ সিক, তো একটা মানুষ একটা ইন্ট্রোডাকশান ছাড়া কি মানুষ কথা বলে? সো ইন্ট্রোডাকশানটা যদি আমি না দিই, হুট করে বলি যে মাই আঙ্কেল ইজ কামিং হোম ফ্রম কানাডা, তো ইউ মাইট বি ওয়ান্ডারিং দ্যাট ওয়াই ইজ ইট নেসেসারি, হাউ ইজ ইট রিলেভেন্ট উইথ দিস ক্লাস অর সামথিং লাইক দ্যাট। বাট ইফ আই অ্যাকচুয়ালি, যেমন এখন আমি প্রিসাপোজিশন বোঝানোর জন্য যে আমি কতগুলো ব্যাকগ্রাউন্ড নলেজ দিচ্ছি, অ্যাজ আ হিয়ারার ইউ ক্যান অ্যাকসেপ্ট উইদাউট এনি চ্যালেঞ্জ, উইদাউট এনি ডিফিকাল্টিস। ওকে, সো দিস ইজ দ্য কেস। এই প্রিসাপোজিশনটা আপনারা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন অ্যাজ এ স্পিকার টু হিয়ারার টু মেক দ্য পার্টিকুলার এনভায়রনমেন্ট or particular context comfortable to have a conversation. How? আপনি যদি আপনার লিসেনারকে বা আপনার সাথে যারা কথা বলছে তাদেরকে যদি আপনি একটা প্রিসাপোজ দেন বা একটা ব্যাকগ্রাউন্ড নলেজ না দেন, they won't be able to understand the particular topic. ঠিক আছে, this is called presupposition. Next one is implicature and conversational maxims. ইমপ্লিকেচারটা খুব আচ্ছা, আমি এবার আমার কোনো কাজই ঠিক মতো হচ্ছে না, প্রত্যেকবার আমার এটা যেন ওপেন করে রাখি, এই জন্য সমস্যাটা।
আচ্ছা, ইমপ্লিকেচারটা আমি ওরালি বলি, আর লেখার দরকার নেই। The implicature is like a concept was introduced by British philosopher Paul Grice to show how meaning expressed by the speaker, not directly encoded in words, can be inferred by the hearer. তার মানে হচ্ছে ডিরেক্ট ওয়ার্ডে আমি এক্সপ্রেশন করবো না। কি হয়েছে, হোয়াট হ্যাপেন? ওরা দুজন হাসতেছে কেন তোমাকে দেখে? লুক অ্যাট হিম, হি ইজ স্মাইলিং অ্যাট হিম। কি আচ্ছা, the thing is, British philosopher Paul Grice was actually saying that sometimes the speaker directly doesn't say anything. Sometimes hearer actually is supposed to understand what the speaker has said. আমরা অনেক সময় সরাসরি কথা বলতে পছন্দ করি না, আমরা ইনডিরেক্টলি কথা বলতে পছন্দ করি, ইনডিরেক্টলি আমাদের একটা এক্সপ্রেশন দিতে পছন্দ করি। ওকে, সো ফর এক্সাম্পল, ইফ ইউ আস্ক মি দ্যাট ম্যাম উড ইউ ওয়ান্ট টু গো ফর লাঞ্চ উইথ আস, হ্যাঁ, তখন আমি কি বলবো যে আই হ্যাভ আ মিটিং, আমি এটাও বলি না, নো বলি না, ইয়েসও বলি না, I have a meeting. Then you have to understand that I'm implying that I want to cancel that particular invitation, তাই না? সো এই যে জিনিসটা হয়, এটা কেন হয়? এটা কারণ হচ্ছে আমরা অনেক সময় চাই যে আমরা সরাসরি একজনকে নো বলা বা ইয়েস বলাতে হয়তো বা আমাদের কার্টিসি মেনটেন করাটা একটু কঠিন হয়ে যাবে, বা আমাদের স্টেটাস নিয়ে আমরা অনেক সময় একটু কনফিউজ থাকি, আমাদের যারা আমাদের সাথে কথা বলে তারা আমাকে কি হট করে একটা rejection sounds bitter, you know what, এটা any kind of rejection, ঠিক আছে? আমি একজনকে বলছি চলো আমরা খেতে চাই, সে যদি সাথে সাথে না আমি যাব না, তখন আমরা কি, যতই ভালো সম্পর্ক থাকুক, আমার মনে হবে যে মেবি হি অর শি ইজ নট কমফোর্টেবল উইথ মি, এই বিষয়টা হয়। সো এই জন্য আমরা কি বলি যে আই হ্যাভ আ মিটিং, আই রিয়েলি ওয়ান্ট টু বাট আই কান্ট বিকজ আই হ্যাভ আ মিটিং। তার মানে কি, আমি ডিরেক্টলি নো বলছি না। সো দিস ইজ কাইন্ড অফ ইমপ্লিকেচার হোয়াট ইউ আর সাপোজ টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ এ হিয়ারার। আপনি যেহেতু শুনছেন, আপনার বুঝতে হবে যে হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু মিন বাই সেইং দোজ সেন্টেন্সেস। ওকে, আচ্ছা, in other words, implications stand for what a speaker can imply, suggest or mean as distinct from what the speaker says. তার মানে আমার যেখানে বলা উচিত ছিল যে নো আই এম নট অ্যাভেলেবল অর আই ক্যান নট ডু ইট, ওইটা না বলে আমি কি করছি, আমি বলছি যে আই হ্যাভ আ মিটিং অ্যাট লাঞ্চ, মানে ওই লাঞ্চ টাইমে আমার একটা মিটিং আছে। তার মানে এই যে আমি ভিতর থেকে আমি একটা মিনিং ক্যারি করছি, যেটা আপনি অ্যাজ এ হিয়ারার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান হচ্ছে, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে ইফ স্পিকার এ সেইজ হ্যাজ আহসান অ্যারাইভড অ্যান্ড স্পিকার বি রেসপন্স দেয়ার ইজ এ ব্লু কার ইন দ্য ড্রাইভওয়ে. Under the appropriate circumstances and based on shared assumptions between the interlocutors, one can infer that Ahsan has arrived. আচ্ছা, এখানে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে, ফার্স্টে একজন স্পিকার জিজ্ঞেস করেছে যে হ্যাজ আহসান অ্যারাইভড, স্পিকার বি Speaker B is saying that okay, there is a blue car in the driveway. একটা ব্লু কার আসছে ড্রাইভার। এখন অ্যাজ এ স্পিকার এ যদি না জানে যে আহসান একটা গাড়ি চালায়, সেই গাড়ির রং হলো ব্লু কারের, আমি এমনও তো হতে পারে আই নো দ্যাট আহসান হ্যাজ এ ব্লু কার, হ্যাঁ, বাট আহসান ইজ ড্রাইভিং আ রেড কার, তাহলে কিন্তু আমি সেটা ইজিলি অ্যাকসেপ্ট করবো না অ্যাজ এ হিয়ারার, বলবো যে রেড কার আসছে তো কী হয়েছে, ইট ইজ নট আহসানস কার, রাইট? কিন্তু যখন আমি ওয়ান আই নো দ্যাট this is the blue car which Ahsan is driving, that means I have already got the information that yes, Ahsan has arrived. ও তো চাইলে বলতে পারতো যে yes or no, কিন্তু এটা না বলে সে করেছে there is a blue car in the driveway. So this is the assumption, এটা আমরা দুই পক্ষ থেকে করছি, যিনি বলছেন স্পিকার সেও এক ধরনের অ্যাজাম্পশন রেডি করা যে আহসান কী ধরনের গাড়ি ইউজ করে, আর যে হিয়ারে সে ওইটাই তাকে, ওই কনটেক্সটটা না বুঝলে অবশ্যই আমি বুঝতে পারতাম না। হ্যাঁ, সাপোজ
আপনারা যে অনেক ব্যাকগ্রাউন্ড অনেক এরিয়া থেকে আসেন, আমি কিন্তু জানি না যে আপনারা কোন এরিয়া থেকে আসেন বা আপনারা কী ট্রান্সপোর্ট ইউজ করে আসেন, হ্যাঁ, কিন্তু যদি আমি জানতাম তাহলে হয়তো বা যে কোনো একটা কনভারসেশনে আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর রেফারিং টু। আর এমনি না বলে তো আমি নিজেই জিজ্ঞেস করব, প্রিসাপোজিশনও হবে না আর ইমপ্লিকেচার তো বুঝবই না। আপনার প্রিসাপোজিশন ঠিক না থাকলে আপনি ইমপ্লিকেচারটাও বুঝবেন না, ঠিক আছে? সো ইউ নিড টু নো দ্য ব্যাকগ্রাউন্ড নলেজ। ওকে, সো গ্রাইস একটা কাজ করেছেন যে কনভারসেশনের ক্ষেত্রে যখন কনভারসেশন এক্সচেঞ্জ হয়, দিস অ্যাকচুয়ালি কনসিস্ট অফ কোঅপারেটিভ এফোর্টস রেকগনাইজড বাই ইচ পার্টিসিপেন্ট। তার মানে হচ্ছে একটা কনভারসেশনে প্রত্যেকটা পার্টিসিপেন্টের কিছু কোঅপারেশন থাকা লাগবে। কোঅপারেশন মানে তো বুঝেন যে আপনার হেল্পিং মাইন্ড যেটা সেটা থাকা লাগবে। সো হাউ ইউ হ্যাভ টু হি প্রপোজ দ্য কোঅপারেটিভ প্রিন্সিপাল। কোঅপারেটিভ প্রিন্সিপালে কী হবে, মেক ইউর ইনফর্মাল কন্ট্রিবিউশন সাচ এজ ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য স্টেজ অ্যাট হুইচ ইট occurs by the accepted purpose or direction of the talk exchange in which you are engaged. So Grice proposed 4 conversational maxims governing the rules of conversation. আমাদের নর্মাল কনভারসেশনে আমাদের কিছু রুলস উনি প্রপোজ করেছেন, যে কনভারসেশনে আপনার কিছু ম্যাক্সিমস বা রুলস ইউ হ্যাভ টু মেনটেন। First one is quantity, second one is quality, third one is relation, and fourth one is manner. সাবধান সাবধান সাবধান, hold on. আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটটা একটু ওনাদেরকে দিন, হ্যাঁ, যাতে ওকে। সো কনভারসেশনাল ম্যাক্সিমে আমাদের 4টা রুলস আছে। ইউ হ্যাভ টু মেনটেন দ্য 4 রুলস অফ কনভারসেশনাল ম্যাক্সিমস। ওয়ান ইজ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মিনস ইফ আই সে দ্যাট ইফ ইউ আস্ক মি, ইয়েস, আচ্ছা হ্যাঁ যাও, কোনো সমস্যা নেই। ওকে, সো হাউ টু সে, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি বইয়ের এক্সাম্পলটা বলছি না, আই এম গিভিং ইউ মাই এক্সাম্পল। দ্যাট ইজ ইফ ইউ আস্ক মি ম্যাম হোয়াট ইজ ইউর লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে, এটা যদি আপনি জিজ্ঞেস করেন যে ম্যাম আপনার লাস্টের যে একদম রিসেন্ট কোয়ালিফিকেশনটা কী, এখন আমি কি করলাম, আমি বললাম যে ওয়েল আই হ্যাভ ডান এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স। তার মানে কি আমার ইনফরমেশনের কোয়ান্টিটিটা বেড়ে গেছে, but you asked me just recent qualification, so I can easily say that okay, my recent qualification is my master's degree. এটা না বলে আমি কি করলাম, আমি সেই একদম ছোট্টকালের 1 2 3 থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স সব বলছি, তাই না? সো তার মানে কি আপনার কনভারসেশনের যে একটা ম্যাক্সিমাম অফ কোয়ান্টিটি মানে হচ্ছে ইউ নিড টু বি অ্যাকিউরেট অ্যান্ড ইউ নিড টু বি কনসাইজ রিলেশন, যেটা আপনি জানতে চাচ্ছেন সেটা আপনি বলবেন, না বলে আপনি কি করছেন অনেক মানে ভেতরকার অনেক ইনফরমেশান দিচ্ছেন। অ্যান্ড ইট হ্যাপেন্স ইন দ্য ইন্টারভিউজ অ্যাজ ওয়েল। ওয়েন ইউ ফেস ইন দ্য ইন্টারভিউ পিপল আস্ক ইউ দ্যাট ওকে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, নিজের সম্পর্কে বলেন। সো বেশিরভাগই কী করে, নিজের নামটা বলার পরে নিজের 14 গোষ্ঠীর নাম বলে ফেলে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ভায়োলেটিং দ্য ম্যাক্সিম অফ কোয়ান্টিটি, যে আপনাকে কনভারসেশনে একজন যেটা জিজ্ঞেস করেছে সেটুকু কোয়ান্টিটি পর্যন্ত আপনার বলা উচিত, কিন্তু আপনি কি করছেন, আপনি একদম ইন ডিটেলস 1 + 2 + 3 + অনেকগুলো কোয়ান্টিটি দিয়ে দিচ্ছেন, অ্যান্ড পিপল মাইট গেট কনফিউজড বাই হ্যাভিং দিস লট অফ ইনফরমেশন। ওকে, অ্যাজ আ হোল আপনি জানতে চাচ্ছেন আমার লাস্ট কোয়ালিফিকেশনটা কি, ইউ ডিডন্ট ওয়ান্ট টু নো দ্যাট অল অফ দিস, সো ইউ মাইট গেট কনফিউজড, ইউ আর অলসো আস্কিং মি okay, what did you mean, I mean what is then you again ask me that what is your last qualification, I'm not getting you, এই কথাটা কিন্তু হয়ে যায় অটোমেটিকলি। সো দিস ইজ দ্য কনভারসেশনাল ম্যাক্সিমের একটা রুল, যেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ কোয়ান্টিটি। ম্যাক্সিমাম অফ কোয়ান্টিটি মানে হচ্ছে ইউ হ্যাভ টু গিভ ম্যাক্সিমাম ইনটু উইথ ইনফরমেশন উইথ মিনিমাম এফোর্ট, you have to give the maximum information with minimum
এফোর্ট। মিনিমাম এফোর্ট মানে হচ্ছে যত কমে আপনি আপনার ম্যাক্সিমাম ইনফরমেশনটা দিতে পারেন। আমার কম বলতে আমি এটা বলছি না যে একেবারে আমি শুধু মাস্টার্স বলে আমি চুপ করে থাকবো, নো, আই ক্যান সে দ্যাট ওকে মাই লাস্ট কোয়ালিফিকেশন ইজ মাস্টার্স ডিগ্রি। এটা কিন্তু ব্রিফ, মানে অনেক বেশি ইলাবোরেটেড না, কোয়ান্টিটি অনুযায়ী অনেক বেশি না, কিন্তু আমি ম্যাক্সিমাম ইনফরমেশনটা দিয়েছি বাট উইথ মিনিমাম এফোর্ট। কিন্তু যখন আমি বলবো এসএসসি এইচএসসি, তখন তো আমার এফোর্টটাও অনেক বেশি হবে, আমার কষ্টটাও অনেক বেশি হবে টু কনভে দ্য ইনফরমেশন, রাইট? ওকে, নেক্সট ওয়ান ইজ দ্য ম্যাক্সিমাম অফ কোয়ালিটি। ম্যাক্সিমাম অফ কোয়ালিটি মানে হচ্ছে ইউ নিড টু বি ট্রুথফুল, ইউ নিড টু বি অনেস্ট উইথ ইউর অ্যান্সার। হ্যাঁ, যেটা আমরা জেনারেলি ফলস ইমপ্লিকেশন সবসময় করি আমাদের ডেইলি লাইফে। উই ডু নট ওয়ান্ট টু রিভিল দ্য ট্রুথ to people. Why? Because there are many reasons behind this. I can say one. Okay, so আমাদের কোয়ালিটি মেনটেন করতে হবে। সো আপনি যদি বলেন যে ম্যাম আপনি হোয়াটস ইউর লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, সো ইফ আই সে ওকে I have completed postdoc already, but it's not postdoc, it's masters. Postdoc হচ্ছে পিএইচডির পরের যে ডিগ্রিটা। তো এই পোস্টডক, আমি পিএইচডির ধারে কাছেও এখনও যাইনি, সেখানে পোস্টডক বলে দিচ্ছি। সো ইটস কাইন্ড অফ আমার ট্রুথফুলনেস প্রকাশ করছে না। আই এম নট রিভিলিং দ্য ট্রুথ, আই এম অ্যাকচুয়ালি কাইন্ড অফ এক্সাগারেটিং মাইসেলফ। আমার ইনফরমেশনটাকে, আমার স্ট্যাটাসটাকে আমি এক্সাগারেট করছি যে দেখো আমি পোস্টডক করে ফেলেছি। ইটস লাইক সামটাইমস পিপল ওয়ান্ট টু শো অফ, না, অনেকেই কিন্তু শো অফ করতে পছন্দ করে। সো দে আর বেসিকলি ভায়োলেটিং দ্য ম্যাক্সিমাম অফ কোয়ালিটি রুলস। তারা কোয়ালিটি মেনটেন করে কথা বলে না, ইনফরমেশনটা কনভে করে না। ওকে, নেক্সট হচ্ছে যেমন এখানে একটা বইয়ের যে এক্সাম্পল হয় যে বলেছে হাউ ওল্ড আর ইউ, আরিয়ান বলছে 145, ইজ ইট পসিবল? না, somebody may look like 20 or 25, and if he is saying that I am 45 or I am above 60, people won't believe it, তাই না? সো এই যে আপনি কোয়ালিটিটা ভায়োলেট করছেন, আপনি আপনার ইনফরমেশনের কোয়ালিটি ঠিক রাখতে পারছেন না। সো দিস ইজ হাউ পিপল ক্যান ভায়োলেট দ্য ম্যাক্সিমাম অফ রুলস। ওকে, Number three is the maximum of relation. Be relevant and act accordingly. আপনি relevant information দিচ্ছেন না। If you ask me that what's your recent educational qualification, I am saying that well I have visited Bandharban. Is it relevant? No. হ্যাঁ, কি কোনো সমস্যা বলো? ওকে, সো maximum of relation bolte you need to be relevant. If you ask me ma'am that okay what's your last educational qualification, in replying I am saying that I have visited Bandharban last year, is it relevant? Is it accurate answer? No. So that means I am violating the maximum of relations or maximum of relevance. I am not being relevant. সো এই জন্য আমার রেলেভেন্স না থাকলে আমার এটা ভায়োলেশন হয়ে যাচ্ছে, তখন আর কনভারসেশনটা আপনি ক্যারি অনই করতে পারবেন না। যখন আপনি জিজ্ঞেস করছেন একটা, আপনি অ্যান্সার পাচ্ছেন আরেকটা, তখন আপনি কনভারসেশনই ক্যারি করতে পারবেন না। মনে করবেন যে এই লোকের সাথে কথা বলে লাভ কি, এই লোক তো কথাই বোঝে না আমার, রাইট? ওকে, নেক্সট ওয়ান হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম অফ ম্যানার। ম্যানার মিনস ইউ হ্যাভ টু বি ক্লিয়ার অ্যান্ড নট অবসকিওর। অবসকিওর মানে অস্পষ্ট কোনো ধারণা দিবেন না, ইউ নিড টু বি ক্লিয়ার উইথ ইউর অ্যান্সার। ইফ ইউ অ্যাগেইন, আবার যদি আপনি সেই একই কোয়েশ্চেন আমাকে আস্ক করেন, তখন আমি যদি উত্তর দিই যে হাউ টু সে লাইক হ্যাঁ জীবন কি আর পড়ে থাকে, লেখাপড়া কি করি নাই, অনেক লেখাপড়াই তো করছি। হ্যাঁ, আই হ্যাভ ডান সো মেনি থিংস, মানে অনেকগুলো আমি মানে কোয়ান্টিটিও ভায়োলেট করছি, এবং সাথে সাথে ম্যানারটাও ভায়োলেট করছি। ম্যানার মানে আপনার সাথে আমার যে সম্পর্ক, সেখানে আপনার সাথে আমি এই ধরনের সার্কাজম করার কোনো অপশন নেই। হ্যাঁ, সার্কাজম আমি অবশ্যই করতে পারি। আমাকে বলছে হ্যাঁ লাইফ গোজ অন, সো লাইফে অ্যাচিভমেন্টসও অনেক, সো অবভিয়াসলি আমি মাস্টার্সও করেছি। আপনি রেজাল্ট আমি অ্যান্সারটা দিচ্ছি, কিন্তু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার দিচ্ছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভায়োলেটিং দ্য ম্যানার। আপনার কনভারসেশন ম্যাক্সিমাম অফ ম্যানারে কী হয় যে ইউ আর নট বিং ক্লিয়ার। আপনি তো এটা জানতে চান লাইফ গোজ অন, লাইফ অ্যাচিভড সো মেনি থিংস, এই কথা শোনার তো আপনার দরকার নেই, কিন্তু আই এম স্টিল সেইং দিস থিংস টু ইউ। ওয়াই? জাস্ট টু
হাউ টু একটু পেঁচানোর জন্য। সেইটা অনেক মানুষই করে, অনেক মানুষই ডিরেক্টলি ক্লিয়ার আনসার দিতে চায় না, সে অনেক কিছু এক্সটার্নাল ইনফরমেশন দিয়ে মানে একটা লাইফ মানে সে নিজেকে খুব মানে হাউ টু সে অ্যারোগেন্স দেখায় বা স্নবিশ টাইপ দেখায় যে না আমার অনেক লাইফ অনেক অ্যাচিভমেন্ট হয়েছে, বাট ইটস নাথিং টু বি অ্যাকচুয়ালি প্রাউড অফ। ওকে, ওয়েল এখন আপনাদের এই কনভারসেশন ম্যাক্সিমসের কাজটা হচ্ছে যে টু ইমপ্লাই মিনিং ডিউরিং কনভারসেশন ইজ কল্ড কনভারসেশনাল ইমপ্লিকেশন। এখন আপনি এই কনভারসেশনাল ম্যাক্সিমের মধ্যে যদি আপনি এমন কোনো এক্সপ্রেশন ইনডিরেক্টলি দিতে চান সেটা তখন ইমপ্লিকেচার হয়ে যাবে, কনভারসেশনাল ইমপ্লিকেচার। আর কোঅপারেট মানে হচ্ছে কোঅপারেটিভ প্রিন্সিপাল, দ্যাট মিনস ইউ হ্যাভ টু কোঅপারেট ইচ আদার টু ক্যারি দ্য কনভারসেশন। ওকে, সো লাস্ট ওয়ান ইজ মেটাফোর। মেটাফোর সম্পর্কে তো আপনাদের মোরলেস আইডিয়া আছে, তাই না? মেটাফোরটি কি? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মেটাফোর? হ্যাঁ, উপমা। হ্যাঁ, উপমাটা কিসের মধ্যে, কিসের সাথে কিসের ডিফারেন্সটা কি? কোনো মিল নেই, মানে সামথিং লাইক আমরা যেমন ছোটোবেলা আমাদের বাবা মারা বলতো না যে তুই গাধা, গাধা বলতো, কিন্তু গাধাকে আসলে আমি গাধা নো, আমি একজন মানুষ, আশা করবো মাকলুকাত। কিন্তু আমাদের বাবা মার এরকম, আমাদের বাবা মা আত্মীয় স্বজন অনেকে শিক্ষকরাও বলতো যে তুই একটা গাধা। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে লাইক এ ম্যাটাফোর, যে গাধা যেমন আসলে ব্রেন খুব একটা খাটায় না, আপনিও সেটা খাটান না, এই জন্যে আপনার সাথে কম্প্যারিজন করছে, কিন্তু ইটস কাইন্ড অফ রং টু ডু ইট। বাট মেটাফোর আমরা অন ডেইলি বেসিস আমরা পজিটিভলি ইউজ করতে পারি, যে ওকে অনেকে বলে যে শিয়াল পণ্ডিত বলি না আমরা, যে হি ইজ লাইক আ ফক্স। হ্যাঁ, হি ইজ লাইক আ কানিং ফক্স, মানে সে খুব, আমি সিমিলি ইউজ করছি, আমি যদি বলি হি ইজ আ ফক্স মানে সে শেয়াল, তার মানে বোঝাতে চাচ্ছে যে তার যে কানিং যে একটা কোয়ালিটি আছে, সে খুব দ্রুত আমি কাউকে ট্রিক করতে পারে, ট্রিকারি খেলতে পারে, শিকানারি করতে পারে। সো এদেরকে আমরা ম্যাটাফোর হিসেবে আমি হি ইজ আ ফক্স বলছি। সো দিস ইজ কল্ড ম্যাটাফোর। আবার আমি যদি বলি ইফ আই কমপ্লিমেন্ট এনি পার্টিকুলার প্রিটি গার্ল সো দ্যাট শি ইজ দ্য রোজ, হ্যাঁ, তো তাকে আমি গোলাপের সাথে তুলনা করছি, বাট টোটালি মানে আনলাইক আইটেমস মানে গোলাপ আর মেয়ে মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, বাট গোলাপ যেমন সুন্দর, গোলাপের যে একটা বৈশিষ্ট্য আছে সেটা একটা মেয়েরও সেই বৈশিষ্ট্যটা আছে। সো আই এম অ্যাকচুয়ালি কম্পেয়ারিং দোজ টু থিংস। ওকে, সো দিস ইজ কল্ড ম্যাটাফোর। ম্যাটাফোরে এখানে আপনারা অনেকগুলো এক্সাম্পল পাবেন, যেমন এখানে একটা আছে ড্রামা কুইন। আমরা অনেক সময় অনেক মানুষদেরকে বলি যে শি ইজ আ ড্রামা কুইন। ড্রামা কুইন মানে কি? যারা খুব মেলো ড্রামা করে। ন্যাকামি না, ইটস নট লাইক ন্যাকামি, মানে এই সময় একটা কথা বলছে, আরেকটা সময় একটা, মানে তার মুড খুব সুইং হচ্ছে, বা সে এমন কিছু ড্রামাটিক ওয়েতে, হয়তো খুব সামান্য একটা ঘটনা ঘটেছে, বাট সে খুব ড্রামাটিক ওয়েতে বলতেছে যে হায় আল্লাহ, ওভার রিয়েক্ট করা, এক্সাগারেট করছে। সো অনেক সময় আমরা এগুলো ক্ষেত্রে অনেককে বলি যে শি ইজ এ ড্রামা কুইন। তারপরে হচ্ছে এখানে একটা এক্সাম্পল আছে যে আ পারসন হু এক্সাগারেটস হিজ কন্ট্রিবিউশন টু আ প্রজেক্ট ইজ হগিং দ্য স্পটলাইট। মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা অতিরিক্ত এক্সাগারেশন করি, যেটা ওভার এক্সাগারেশন করে। তো সেক্ষেত্রে মেটাফোর আর সিমিলের মধ্যে একটাই ডিফারেন্স, সিমিলিতে শুধু লাইক, অ্যাজ লাইক এগুলো ওয়ার্ডগুলো ইউজ হয়, ফ্রেজগুলো ইউজ হয়, আর মেটাফোরে একদম ডিরেক্টলি বলে দিচ্ছি। ওকে, যেমন এখানে আমরা আরও কিছু ওয়েল নোন ফিগার স্পিচ আমরা জানি, যেমন লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, হাসিটা সবচেয়ে ভালো ওষুধ। ইজ দেয়ার আ ব্ল্যাক শিপ ইন ইউর ফ্যামিলি? এই যে ব্ল্যাক শিপ বলি, যে আই এম দ্য ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি, আমি হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে সবচেয়ে খারাপ মানুষ। ঠিক আছে, হিজ হার্ট অফ স্টোন সারপ্রাইজড মি, তার ওই পাথরের মতো হৃদয় আমাকে একদম সারপ্রাইজ করেছে। টাইম ইজ মানি, লাইফ ইজ আ হাইওয়ে, লাভ ইজ আ ব্যাটলফিল্ড, ইউ আর সানলাইট অ্যান্ড আই মুন। এরকম আমরা অনেকেই আমরা কম্পেয়ার করি। টাইম ইজ মানি বলি যখন, তখন কি আসলেই টাইমটা মানি হিসেবে কাউন্ট করা হয়? বাট না, টাইম যেমন ভ্যালুয়েবল, মানি যেমন ভ্যালুয়েবল। সো আমি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ইজ কাইন্ড অফ কাউন্টিং উইথ মানি। আই এম অ্যাকচুয়ালি কাউন্টিং মাই টাইম উইথ দ্য মেজারমেন্ট অফ দ্য ভ্যালু অফ মানি। আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে অনেক বেশি গুরুত্ব দিই দেখি, কারণ প্রত্যেকটা সেকেন্ডের মাধ্যমে আমি ইনকাম করছি বা আমার আর্নিং মানি করছি। ঠিক আছে, ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? আচ্ছা, এখানে আমি জাস্ট ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি।
আমার মার্কারটা কাজ করছে না দেখে সমস্যায় পড়লাম আর কি। আচ্ছা, ওকে, সামটাইমস ইউ ক্যান ভায়োলেট পিপল, violate the information without the hearer's notice. আপনি চাইলে একটা ইনফরমেশন ভায়োলেট করতে পারেন উইদাউট দ্য নোটিস অর উইদাউট দ্য এনি নলেজ অফ দ্য হিয়ারার, মানে একজন যে শুনছে তার নলেজের বাইরে থেকেও আপনি একটা ইনফরমেশন ভায়োলেট করতে পারেন। কীরকম? ফর এক্সাম্পল, ইফ আ স্পিকার সেজ দ্যাট ডিড ইউ ইট দ্য লাস্ট প্যানকেক, হ্যাঁ, তখন আমরা কি বলি? আমরা বলি যে সাপোজ আমি খেলাম, প্যানকেকটা খেলাম, বাট অ্যাজ এ স্পিকার আই এম সেইং দ্যাট নো আই ডিডেন্ট, অলদো আই ডিড। তার মানে কি? আমি যে মিথ্যা কথা বলছি, আই এম লাইং অ্যাকচুয়ালি। থ্রু লাইং উই ক্যান ভায়োলেট দ্য ইনফরমেশন উইদাউট দ্য নোটিসিং, উইদাউট নোটিফাইং পিপল। হ্যাঁ, এর আগে যখন আমি কোয়েশ্চেনগুলো বলছিলাম যে হোয়াট ইজ ইউর লাস্ট কোয়ালিফিকেশান, তখন কিন্তু ইজিলি আপনারা ধরতে পারছেন যে হোয়াট আই এম সেইং অ্যাকচুয়ালি, আমি যে ভুল বলছি, আমি যে কোয়ান্টিটি ঠিক রাখতে পারছি না, কোয়ালিটি ঠিক রাখতে পারছি না, ম্যানার ঠিক রাখতে পারছি না, রেলেভেন্স না, এগুলো কিন্তু ইজিলি আপনারা ধরতে পারছেন অ্যাজ আ লিসেনার। কিন্তু এটা যখন when I am lying to you, you can never actually indicate if I am lying or not. So through lying you can violate the information. Another one is সামটাইমস আমরা ফ্লাউটিং করি, ডেলিবারেটলি কাউকে একটু এটাকে বলো মক করা বা কাউকে একটু লেগ পুলিং করা। ফর এক্সাম্পল, আমার বন্ধু আমার গাড়িটা একদম নষ্ট করে দিচ্ছে, সো ইউ র্যাক্ট মাই কার, হ্যাঁ, সো সাচ আ ফাইন ফ্রেন্ড ইউ আর, আমি বলি না সাচ আ ফাইন, তুমি কত ভালো বন্ধু, মানে একজন আমার ক্ষতি করলো, ক্ষতি করার পরে আমি তাকে বললাম যে সাচ আ ফাইন ফ্রেন্ড ইউ আর, তার মানে কি? আমি তাকে ওয়ান কাইন্ড অফ ইনডিরেক্টলি একটা বকা দিয়ে দিচ্ছি, বা তার সম্পর্কে একটা, অনেকেই মনে করে যে আমি তার গাড়ি নষ্ট করে দিলাম, সে আমাকে আবার ফাইন ফ্রেন্ড বলতেছে, ভালো বলতেছে, তার মানে নিশ্চয়ই, বাট ইটস লাইক এ সার্কাস্টিক কমেন্ট, ইটস নট মানে আই মিন ট্রুথ। ওকে, আরেকটা হচ্ছে যে রিফ্রেইন ফ্রম কোঅপারেশন, টার্ন আউট টু বি লাইক when you are opting out the information, if you don't want to say anything. যেমন আপনারা অনেক সময় দেখবেন বিভিন্ন টক শো বলতে সেলিব্রিটি টক শোতে দেখবেন যে অনেক সেলিব্রিটিদের জিজ্ঞেস করা হয়, তাদেরকে অনেক ধরনের প্রশ্ন করা হয় যে ডিড ইউ, যে ধরনের পার্সোনাল কোয়েশ্চেনগুলো করা হয় যে আপনি কি তার সাথে ডেটিং করছেন কিনা, আপনি তাকে বিয়ে করে ফেলেছেন কিনা, বা আপনি তার সম্পর্কে কী মনে, ওই সেলিব্রিটি সম্পর্কে কী মনে করেন। তখন তারা কী করে? তারা ইনফরমেশন ভায়োলেট করে না, তারা বলে আই হ্যাভ নো কমেন্টস প্লিজ, বলে কিন্তু ইগনোর করে। তার মানে কি? সে আসলে চাচ্ছেই না এই কনভারসেশনটা ক্যারি করতে, সে ওখানেই মানে রিফ্রেইনিং ফ্রম দ্যাট পার্টিকুলার এক্সচেঞ্জিং দ্য ইনফরমেশন। ঠিক আছে, এরকম আমরা বলি মাই লিপস আর সিল্ড, আই হ্যাভ নো কমেন্টস, আই ডোন্ট ওয়ান্ট টু রিয়াক্ট টু দ্যাট, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস পার্টিকুলার থিং, প্লিজ কাট ইট আউট। আমরা অনেক সময় দেখবেন সেলিব্রিটি টক শোতে এরকম বলে সেলিব্রিটিরা যে আই এম নট ইন্টারেস্টেড ইন টকিং অ্যাবাউট দিস পার্টিকুলার টপিক। তার মানে কি? সে কোনো ইনফরমেশন ভায়োলেট করতেই চাচ্ছে না, সে চাচ্ছে যে এই কনভারসেশনটা যাতে না হয়। সো ইউ ক্যান রিফ্রেইন ফ্রম আ পার্টিকুলার সেন্সিটিভ কনভারসেশন। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা চাইলে এই ম্যাক্সিমগুলো অ্যাপ্লাই করতে পারি, বাট আই এম নট অবভিয়াসলি এনকারেজিং ইউ টু টেল দ্য লাই অর ইউ শুড নট লাই, বাট অনেক সময় দেখা যায় তারা ম্যাক্সিম বা রুলস মেনটেন করার জন্য ওই সময় লাইন মানে মিথ্যা কথা বলে কনভারসেশন ক্যারি করে, ঝামেলা না করার কারণে, যাতে খুব একটা ঝামেলা না হয়, কোনো একটা ট্রাবল মেক না হয় আর কি। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার লাস্ট পোর্শন অফ প্র্যাগম্যাটিক্স চ্যাপ্টার। এরপরে আমরা সোশ্যাল লিঙ্গুইস্টিক্স চ্যাপ্টারে যাব, এবং ওখানে আমরা সব পড়বো না, খুব পার্টিকুলার দু একটা টপিক পড়বো যেগুলো মোটামুটি একটু ইম্পর্টেন্ট বা পড়লে আমাদের নলেজ গেইন হবে। ঠিক আছে, আচ্ছা, আপনাদের হ্যাভ ইউ হ্যাড দিস সোশ্যাল লিঙ্গুইস্টিক কোর্স আপনাদেরকে? সো যেটা হয় যে আমরা অনেক সময় কোনো কিছু শিখতে গেলে আমাদের এটা আনইনটেনশনাল লার্নিং হচ্ছে, আবার হ্যাবিট ফর্মেশন হচ্ছে। সো ইঁদুরটা যখন একসময় দেখতে পেলো যে না বারবার প্রেসিং করলে খাবার আসে, তখন সেটা তার অভ্যাস হয়ে যায়। কিছুদিন পরে কী করা হয়েছে, এটা বন্ধ করে দেওয়া হচ্ছে, দেখে যে বারবার প্রেসিং করলেও তার কাছে কোনো খাবার আসছে না।
তার মানে কি, এটা তখন আবার নতুন করে তার অভ্যাসটা নতুন করে আবার তৈরি করতে হলো যে প্রেসিং করলে আমার খাবার আসবে না, আমার কাছে ওই মানে ইঁদুরটা তখন খাবার পাচ্ছে না, সো পাচ্ছে না, তখন এটা নেগেটিভ রেনফোর্সমেন্ট হচ্ছে, তখন সে দুটো জিনিসই কাইন্ড অফ একবার রিওয়ার্ড পেয়ে শিখছে, একবার নেগেটিভ একটা পানিশমেন্ট পেয়ে শিখছে। ঠিক আছে, সো এইভাবে শেখার মানে একবার বদল অবদল করার পরে একটা সময় সে ফাইনালি সে বুঝতে পারে যে একটা প্রেস করলে সে ওই বাক্সের যে দরজাটা সেটাও খুলে যায়। ঠিক আছে, হি ক্যান গেট আউটসাইড অফ দ্য বক্স। সো এই হচ্ছে বিএফ স্কিনারের থিওরি, যে আমরা চাইলে অনেক কিছু আনইনটেনশনালি শিখে ফেলি এবং আনইনটেনশনালি লার্নিংটা হয়ে যায় থ্রু হ্যাবিটস, থ্রু রিপিটেশন, বারবার রিপিট হচ্ছে, আমার ড্রিল অ্যান্ড রিপিটেশনের মাধ্যমে শিখছি। বাট এই থিওরিটা কিন্তু বেসিকলি সাইকোলজিক্যাল থিওরি, কিন্তু এই সাইকোলজিক্যাল থিওরিটাকে আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে কাইন্ড অফ ইমব্যালেন্স করা ট্রাই করেছে, যে আমরা চাইলে ল্যাঙ্গুয়েজটাও এইভাবে শেখা যায়। তাদের কথা হচ্ছে এইটা, কিন্তু যেমন এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপরে, কিন্তু চাইলে যে এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপরে থাকলেই যে একজন মানুষ শিখতে পারে, হ্যাঁ, ইট ক্যান বি হ্যাপেন্ড উইথ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন মাদার টাং, বাট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমরা সেই এনভায়রনমেন্টটা দিতে পারছি না, বিকজ মোস্টলি ওয়্যার ইউ লিভ people are not habituated to speak in English. They are always using Bangla. Even we are also using Bangla to you. Sometimes we are also using English to you. So you are not actually getting this habit, or getting like if you are in a foreign country, you would be exposed to that particular environment where people are speaking English. People are speaking that particular foreign language. But in here in Bangladesh, it's not going to happen. You are not going to have this kind of environment or setting where people are speaking English continuously or for a long time. Okay, so there is always a version, Bangla version and English version. But when you are living at a foreign country, you would automatically exposed to that environment which is the English speaking community. Okay, সো এই হচ্ছে বিষয়। তার মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সম্পর্কে আমি কোনো ডিসকাশন করবো না, অ্যাজ ইউ হ্যাভ অলরেডি লার্নড ইট। শুধু একটা অ্যাকালচারেশন থিওরি আমি বলবো, এটা হচ্ছে আপনাদের পেজ নাম্বার 160, প্লিজ মার্ক দিস পেজ। হ্যাঁ, 160 নাম্বার পেজের নাম্বার সি, ডিড ইউ ফাইন্ড ইট? ওকে, অ্যাকালচারেশন থিওরি। অ্যাকালচারেশন থিওরির যে ডিভাইস বা প্রপোজ করেছেন ওনার নাম হচ্ছে জন শুমান। John Schumann specifically looked at how immigrants learn a new language once they relocate to his acculturation model. Acculturation model means it looks at the sociological and psychological impact of relocation on language learners. Instead of thinking about language learning in terms of learning for pleasure, he examined it when it was a necessity. Migrant pressure from social and migrant workers and their children learned a new language with far more pressure from social and psychological areas, and this pressure either result in success or failure. Cultural identification, he argues, is vital to the individual, and if an immigrant's language was roughly equal socially to the language of their new home, they were more likely to learn the language. The same was true if the cultures were similar. আচ্ছা, এটার মানে হচ্ছে একদম বেসিক কি বলবো, রিয়েল লাইফ এক্সাম্পল। রিয়েল লাইফ এক্সাম্পল কীরকম, যে আপনারা অনেক সময় শুনে থাকেন যে সিলেটের যে এরিয়া বা লোকাল কমিউনিটির মানুষরা, তারা লন্ডনে যেতে খুব ইচ্ছা, মানে তাদের ইংল্যান্ডে যাওয়ার খুব প্রবণতা আছে, জানেন তো। তারা কিন্তু দেখা যায় একটা সার্টেন এজ তারা ইংল্যান্ডে চলে যায়। লন্ডনে যাওয়াটা তাদের জন্য একটা মানে ইজি অ্যাজ ওয়াটার, হ্যাঁ, ডাল ভাত টাইপের। তো কেন যায়? অবশ্যই ওখানে ওদের কমিউনিটির মধ্যে ওদের কমিউনিটির বন্ডটা অনেক স্ট্রং। মনে করো আমাদের দেশে এরকম অনেকে আছে যে আমাদের ফ্যামিলি একজন গেল বাইরের দেশে, সে তখন অন্যদেরকে এত ইন্সপায়ার করে না, বলে যে ভাই এখানে অনেক খারাপ আছি, তোরা বাংলাদেশে ভালো আছিস। কিন্তু সিলেটের কমিউনিটিটা অনেক স্ট্রং, তারা কি করে, একজন গেলে পুরো 14 গোষ্ঠী নিয়ে যায়, যেভাবেই হোক নিয়ে যাবে। আই ডোন্ট থিঙ্ক ইফ ইউ নো দ্যাট, বাট এটা হয়। আমি নিজে একদম খুব কাছের একজন সিলেটি মানুষের কাছ থেকে জানতে পারছি। সো এই যে মানে তাদের বন্ডটা অনেক স্ট্রং, তারা চায় যে আমারই শুধু, ওরা না শুধু নিজের উন্নতিটাকেই মানে ফোকাস দেয় না, তারা তার পুরো ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, তার ফ্রেন্ড সার্কেলদের উন্নতিটাও চায়, মানে ওদের এই মেন্টালিটি এরকম আর কি। সো
এখন আমি এটা কেন বলেছি, কনটেক্সটাল বলার পিছনে অবশ্যই কারণ আছে, যে আপনি যখন সিলেটি বা যে কোনো একজন পার্টিকুলার পার্সন ফ্রম বাংলাদেশ, ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। হ্যাঁ, এখন আপনি এমন একটা এনভায়রনমেন্টে আছেন যে এনভায়রনমেন্টে চাইলে আপনি কাউকে বলতে পারবেন না যে না, ইউ স্পিক টু মি অলওয়েজ ইন ইংলিশ অর উই নিড টু বি এক্সপোজ টু ইংলিশ। আমাদের যে প্রত্যেকটা মানুষের যে এত লিমিটেশন, ল্যাঙ্গুয়েজের লিমিটেশন, কেন? বিকজ ইউ আর নট এক্সপোজ টু দ্যাট পার্টিকুলার কালচার আর পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট বা ল্যাঙ্গুয়েজ সেটিং। ওই ল্যাঙ্গুয়েজ সেটিংটা আপনি চাইলে তৈরি করতে পারবেন না একা একা। হ্যাঁ, এখানে যদি সবাই ইংলিশে বলতো, then you'd automatically learn that particular language. এখন শুম্যানের কথা হচ্ছে যে অ্যাকর্ডিং টু শুম্যান অ্যাকালচারেশন থিওরিতে, যে when you are kind of forced, what can I say, like you are kind of compelled to live in that particular culture. যা ইংলিশ কালচার অবভিয়াসলি ডিফারেন্ট ফ্রম আওয়ার্স। আমাদের কালচার আর ইংলিশ কালচার কিন্তু একরকম না। কিন্তু এখন আপনি যে জীবনে, আমরা তো মোটামুটি মোর অর লেস এডুকেটেড, ইংলিশ ওয়ার্ড চিনি বা ইংলিশ আমরা টুকটাক হলেও বলতে পারি, কিন্তু এমন একজন অশিক্ষিত মানুষকে আপনি যদি একটা বাইরের দেশে পাঠান, সাপোজ ইংল্যান্ডে পাঠালেন, সে প্রথম দিনে সে অবভিয়াসলি একটা কালচার শক খাবে। কালচার শক কীরকম? যে সে বাংলাদেশের যে কালচারে বড় হয়েছে ওইরকম কালচার কিন্তু ওখানে না, ওখানে তাদের কালচারে অনেক ডিফারেন্স আছে। কিন্তু তার সার্ভাইভ করার জন্য হলো তো তার ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, তাই না? কারণ বিকজ there is nobody who is helping out him with বাংলা, তাকে সবাই ইংলিশে কথা বলছে তার সাথে, সো তারও কিন্তু ইংলিশে কমিউনিকেট করতে হবে। দেখবে যে 5 মাস হোক, 6 মাস হোক, 1 বছর পরে হোক, সে এসে তোমার থেকে আরও ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ কথা বলছে। কেন? বিকজ হি ইজ এক্সপোজ টু দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ কালচার। হ্যাঁ, আমরা এই জন্যই যখন ল্যাঙ্গুয়েজ শিখাতে চাই, that is why we as teachers are kind of compelled to speak in English in the classroom so that you would be exposed to learn and listen to that English, তাই না? এটা আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বলে দেওয়া হয়, স্কুল কলেজে বলে দেওয়া হয়। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা কেন এত ফ্লুয়েন্ট? কারণ তাদের টিচার্সরাও কিন্তু সবসময় ইংলিশে কথা বলছে, রাইট? আবার ভার্সিটিতে দেখা যায় আমরা মোরলেস 80% ইংলিশ, 20% বাংলা বলে উই কন্ডাক্ট দ্য ক্লাসেস। এই বিষয়টা হচ্ছে, কিন্তু এটা তো আমরা শিক্ষিত জন, কিন্তু যারা গ্রামে আছে, গ্রামে বড় হচ্ছে, তাদের তো এই এনভায়রনমেন্টটা তারা পাচ্ছে না, সো তারা এই ল্যাঙ্গুয়েজটা শিখবে কীভাবে? সো তাদেরকে আপনি টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দেন বাইরের দেশে, দেখবেন যে 1 বছর পরে সে আমাদের থেকে আরও ভালো ফ্লুয়েন্ট স্পিকিং করছে। সো জন শুম্যানের কথা হচ্ছে যে ওয়েন ইউ আর এক্সপোজ টু দ্যাট পার্টিকুলার টার্গেট ল্যাঙ্গুয়েজ কালচার, আপনি যখন ওই টার্গেট ল্যাঙ্গুয়েজে কালচারে বসবাস করবেন ফর আ লং টাইম আর ফর আ brief period of time, you would eventually learn that particular language easily, fluently and accurately, more than the people from the other languages. আপনি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, যতই আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা কেন, চাইনিজ হলো, আপনি যখন একটা ওই ল্যাঙ্গুয়েজ কমিউনিটিতে চলে যাবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমিউনিটিতে চলে যাবেন, you would eventually learn that language easily, more than the home people. আপনার নিজের আত্মীয় স্বজন বাংলাদেশের মানুষের থেকে আপনি যতই তারা শিক্ষিত হোক না কেন, বাংলাদেশের মানুষ, কিন্তু আপনি জাস্ট ওখানে গিয়ে আপনি যে ফ্লুয়েন্ট স্পিকার হবেন, এটা এখানে হবে না। এখন আপনি বলতে পারেন যে এটা কেন হলো? বিকজ ইউ আর কাইন্ড অফ ফোর্স টু ডু দ্যাট, ইউ আর ফোর্স টু লার্ন দ্যাট। আমরা অনেক সময় কিন্তু অনেক কিছু শিখতে চাই না, কিন্তু ধাক্কা খেলে ঠেলা খেলে শিখি না। সো বিষয়টা এরকম, কারণ ওখানে আপনার সার্ভাইভ করতে হচ্ছে। ইফ ইউ আর নট এবল টু স্পিক ইন ইংলিশ, ইউ উডন্ট ইভেন গেট ফুড। সো যখন আপনি মানে ক্ষুধা লাগছে, ইউ আর হাংরি, আপনি তো বলতে পারবেন একটা রেস্টুরেন্টে গিয়ে যে আমি ক্ষুধার্ত, তখন আমরা ইংলিশে বলতে হবে আই এম হাংরি, আই ওয়ান্ট দিস পার্টিকুলার ফুড, বার্গার অর সামথিং লাইক দ্যাট। তো এটা যে বলতে হবে, এটা আপনার বলতে হবে না। আপনি না বললে তো সবাই মনে করবে যে ইউ আর কাইন্ড অফ মিউট, মানে আপনি বোবা, আপনি মনে কথা বলতে পারেন না। অনেকে আছে যে যারা প্রথম যায় ইংলিশ পারে না, তারা এরকম সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যে এটা দেন। পরে আস্তে আস্তে যখন অন্যদের কাছ থেকে শুনতে শিখে ফলো করে, তখন আমরাও কিন্তু ইংলিশ এভাবেই শিখেছি। আমরা হয়তো ওই কমিউনিটিতে যাইতে পারিনি, কিন্তু ছোটোবেলা থেকে আমাদের বিভিন্ন ধরনের এই যে মুভিজ, ভিডিওস আমরা কেন দেখি, উই অ্যাকচুয়ালি ফলো দ্য স্পিকার্স অফ ইংলিশ, হাউ দে আর এক্সপ্রেসিং দেমসেলভস ইন ইংলিশ।
আমরা তাদেরকে ফলো করার চেষ্টা করি, আমাদের অ্যাকসেন্টগুলো কিন্তু চেঞ্জ করে ফেলি। সাম পিপল প্রেফার ব্রিটিশ অ্যাকসেন্ট, সাম পিপল প্রেফার আমেরিকান অ্যাকসেন্ট, সাম পিপল অলসো প্রেফার অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, কানাডিয়ান অ্যাকসেন্ট। সেগুলো কেন হয়? আমরা উই অলসো সামটাইমস ইমিটেট পিপল, যারা ফরেন আছে তাদের মধ্যে ইমিটেশন করা ট্রাই করি, কিন্তু ওইটা তো আমাদের নিজেদের দেশেই। ওই ইমিটেশন করার পরে 10 মিনিট পরে নিজের বাসায় গিয়ে বাংলায় কথা বলছি। কিন্তু ফরেনার্স, আপনি যখন ফরেন কান্ট্রিতে যাবেন তখন তো আপনার বাংলা বলার সুযোগটাই নাই। আপনি বাংলা বলবেন কীভাবে? আপনি ফোনে আপনার ফ্যামিলির সাথে বলতে পারছেন, কিন্তু ওখানে তো আপনার সার্ভাইভের জন্য ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস, তাই না? ইউ মাস্ট ইউজ ইংলিশ অর অ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। যেমন জার্মানিতে বা জাপানে দে ডোন্ট প্রেফার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারা চায় না যে আপনি যদি একবার জার্মানি ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন, জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন, দেখবেন যে তারা আপনাকে মানে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে এবং আপনাকে অনেক কিছু ক্ষেত্রে প্রমোশনও পর্যন্ত দিচ্ছে। মানে স্টুডেন্ট স্কলারশিপ থেকে শুরু করে জব অপরচুনিটিগুলো অনেক বেড়ে যায় যখন ওয়েন ইউ নো দ্যাট দেয়ার ল্যাঙ্গুয়েজ। তারা ওই তাদের ল্যাঙ্গুয়েজটাকে এত বেশি গুরুত্ব দেয়, এত বেশি সম্মান দেয়, মোর ইম্পর্টেন্টলি, যে আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখে যান বা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে যান, তারা ওইটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। কেন? এটার পিছনে কারণ আছে। এটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা বলছি না, ওই জাপানিজ এবং জার্মান এদের নিজেদের কমিউনিটির উপর, নিজের কালচারের উপরে তাদের একটা অন্যরকম প্রমিনেন্স ছিল। তারা চেয়েছিল যে আমাদের কালচার, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দেব, বিকজ হিটলারের কথা তো জানি। সো হিটলার চেয়েছিল যে না, আমার দেশ হচ্ছে হলো সবচেয়ে বেশি শক্তিশালী কান্ট্রি হবে ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু সেটা তো সে পারে না। কিন্তু তারপরও এটার প্রভাবটা এখনও জার্মান মানুষদের মধ্যে আছে যে না, উই আর স্ট্রং। যেমন আমাদের বাংলাতে আমরা যেটা করি, আমাদের বেঙ্গলি কমিউনিটিতে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের বাংলা ভাষাটাকে, কিন্তু আমরা দেই না। কারণ পুরো পৃথিবীতে একমাত্র আমরাই বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি। নোবডি হ্যাজ ডান ইট। জাপানিজরাও যে এত জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে এত গুরুত্ব দিচ্ছে বা জার্মান ল্যাঙ্গুয়েজটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, তারা কিন্তু এই ল্যাঙ্গুয়েজের জন্য কিছু করতে হয়নি। ইট ওয়াজ ইজিলি ডিভাইসড, ইজিলি ইন্ট্রোডিউসড। বাট আমাদের বাংলাটাকে আমরা বলার পরও আমরা সেই স্বাধীনতাটা পাইনি। ওই ফ্রিডমটা পাওয়ার জন্য, ফ্রিডম অফ স্পিকিং বাংলা, সেটার জন্য আমরা যুদ্ধ করেছি, ফাইট করেছি, রক্ত দিয়েছি। বাট এখন কি হয়েছে? এখন এটা পুরো পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেট হয়। পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার মাদার টাংকে রেসপেক্ট করার জন্য একটা বিশেষ দিন সেলিব্রেট করে, অর্গানাইজড বাই ইউনেস্কো অ্যানাউন্স করেছে যে না, এখন থেকে 21 ফেব্রুয়ারি উইল বি সেলিব্রেটেড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। কিন্তু যাদের কারণে এটা হলো, আমরা বাঙালিরা, আমরা এখন বাংলা বলতে আমাদের বিব্রত বোধ হয়। আমরা বাংলা বললে আমাদেরকে জাজ করা হয়, আমাদেরকে বলা হয় যে আমরা আসলে খ্যাত হয়ে গেছি। কারণ কি? এটা আমাদেরই সমস্যা, এটা আমাদের মন মানসিকতার সমস্যা। আমাদের বাংলা যখন আমরা বলি না, আমরা বলে গর্ববোধ করি না, শুধু ওই 21শে ফেব্রুয়ারি দিনই গর্ববোধ করি। অন্য বাকি রেস্ট অফ দ্য ইয়ার উই ডু নট ফিল প্রাউড অফ অ্যাজ এ বাঙালি স্পিকার। সো কেন? এটার পিছনে একটা কারণ আছে। কারণ আমাদের একটা 200 বছর আমাদের উপরে ব্রিটিশরা শাসন করে গেছে। সো সেটার প্রভাবটা, সেটা যে ইনফ্লুয়েন্স এখনও মোরলেস আছে। কারণ আপনি নিজেই আপনি চাচ্ছেন, আপনি একজন বাঙালি মানুষ, আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটাকে এত বেশি সম্মান দিতে চাচ্ছেন, কিন্তু দিন শেষে আপনি যখন ঘর থেকে পা বাড়াচ্ছেন, তখন আপনার কমিউনিকেশনে আপনার ইংলিশটা দরকার হচ্ছে। আপনার একটা ভালো জবের জন্য আপনার ইংলিশের প্রয়োজন হচ্ছে। আপনার যে কোনো একটা জায়গায় নিজেকে সেট করার জন্য ইংলিশের দরকার পড়ছে। ইভেন আপনি ভালো পড়াশোনা করতে চান, আপনার হায়ার এডুকেশন স্কোর করতে চান, সেখানেও আপনার ইংলিশের দরকার পড়ছে। সো স্বাভাবিকভাবে আমরা বাংলাটাকে সেভাবে গুরুত্ব দিতে পারি না। দ্যাট ইজ দ্য মেইন কেস। Okay, so this is the acculturation theory. When actually you have to identify the culture, you can identify the culture, you can understand the culture, you can easily learn that particular language. Okay, so that's it. এখন আমরা ছোট্ট একটা কাজ করব।